আজ থেকে অন্তত ৩০ বছর আগের কথা বলছি। শহরের বিখ্যাত এক নার্সিং হোম রাতারাতি বন্ধ হয়ে গিয়েছিল। এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না যে আজ থেকে ২ দশক আগেও যেখানে বাতাসে ভেসে আসতো ডেটল আর স্যানিটাইজারের গন্ধ, আজ সেটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয়। নার্সিং হোমটির নাম ও স্থান আমরা গোপন রাখলাম, কিন্তু ঘটনাটা রইল আপনাদের জন্য। ধরা যাক ওটার নাম আরশিয়া নার্সিং হোম। পুরনো ঢাকার কোনো এক অপরিচিত রাস্তার ধারে ছিল নার্সিং হোমটি। ওই সময়েও প্রায় ডজন খানেক নিয়মিত ডক্টর ছিলেন ওখানে। আশেপাশের অবস্থাপন্ন প্রায় সব রোগীরাই সেখানে চেক আপ করাতে আসতো। বলতে গেলে যথেষ্ট সুনামধন্য নার্সিং হোম ছিল সেটি। বড় বড় রুম আর লম্বা বারান্দায় ভালোই রোগীর ভিড় লেগে থাকতো সবসময়। নিচেই মেডিকেল স্টোর ছিল, সেখানেই ওষুধ বিক্রি হতো। বেশ জমজমাট ব্যাপার। কিন্তু একদিন এক পাগলিকে ভর্তি করা হয় সেখানে। সম্ভবত ওকে একটা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ভর্তি করা হয়েছিল। খুব সম্ভব রাস্তার ধারে ওকে পাওয়া গিয়েছিল। আর সব থেকে বড় কথা, মেয়েটি কয়েক মাসের গর্ভবতী ছিল। মেয়েটি এমনিতে ছিল শান্ত স্বভাবের, ঠিকঠাক খাওয়া দাওয়া করতো, কারোর সাথে ঝামেলা করতো না। তবে মাঝে মাঝে নিজের পেটের দিকে তাকিয়ে খুব কেমন যেন একটা আচরণ করত। সম্ভবত খুব ভয় পেত। বলতো, আমার পেটে শয়তান আছে, শয়তান নিজে এসে ঢুকেছে আমার পেটে, ওকে মেরে ফেলতে হবে, নয়তো ওই শেষ করে দেবে আমাদের। তারপর পালিশ বিছানা আঁচড়ে কামড়ে একাকার করতো। মাঝে এক সময় মেয়েটির পাগলামো ভীষণ বেড়ে গিয়েছিল। ভয় পেত খুব, আর বলতো, আসছে, ও আসছে, ওকে আটকাও, ওকে আটকাতেই হবে। নার্সরা খুব কষ্টে ওকে সামলাতো। বিরক্ত হয়ে নার্সিং হোমের স্টাফরা ওকে একটা আলাদা ঘর দিয়ে দিয়েছিল। সম্ভবত এটাই সব থেকে বড় ভুল হয়েছিল। কয়েকদিন পরেই একদিন হঠাৎ করে নার্সিংহোমে আগুন লেগে যায়। কোনো রোগীর মৃত্যু হয়নি, তবে বেশ কয়েকটি ঘর ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই পাগলি মেয়েটির ঘরটা। অনেকের ধারণা ওই ঘর থেকেই আগুন লেগেছিল, যদিও রিপোর্টে সেরকম কিছুই পাওয়া যায়নি, কারণ ওই ঘরে আগুন লাগবার মতো সেরকম কোনো জিনিস ছিল না। কিন্তু তারপর মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। মেয়েটি কিভাবে উধাও হয়ে গেল তার রহস্য আজও মীমাংসা করা যায়নি। এমনকি কোনো অজ্ঞাত পরিচয় লাশও পাওয়া যায়নি আশেপাশের এলাকা থেকে। মেয়েটি যে কোথায় গেল কেউ জানে না। তারপর থেকেই নার্সিংহোমে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। মেশিনগুলো মাঝে মাঝেই গন্ডগোল করতে থাকে রিপোর্ট দিতে। পরের ১ সপ্তাহের মধ্যে নার্সিংহোমে পরপর ১১ জন রোগী মারা যায়। সবার মৃত্যুর কারণ এক, হার্ট অ্যাটাক। হঠাৎ করে তাদের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়। আর সবার মৃত্যুর সময়ও মোটামুটি এক, গভীর রাতে ১২টা নাগাদ। অন্যান্য রোগীদের কথায় ওরা কিছু একটা দেখে ভয় পেয়ে গিয়ে হঠাৎ দম বন্ধ হয়ে মারা যায়। ৩ দিন ক্লিনিকে রোগীর সংখ্যা কমতে থাকে। শেষের দিকে যখন রোগী কম থাকতো, তারা গভীর রাতে ওটি রুমের ভেতর থেকে এক মহিলার আর্তচিৎকার শুনতে পেত, যেন কোনো মহিলার ডেলিভারি হচ্ছে, অথচ ওটি রুম ছিল একেবারে ফাঁকা। পরিস্থিতি এমন দাঁড়ালো যে নার্সিংহোমের স্টাফরা পর্যন্ত রাতে থাকতে ভয় পেত। কয়েকজন সাহসী স্টাফ কেবল একসাথে রাতে পাহারা দিত। তারাও অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতো মাঝে মাঝে। এক স্টাফের কথায় প্রায় প্রতি রাতেই করিডোরে কারোর একটা হাঁটার শব্দ পাওয়া যেত, কিন্তু দরজা খুলে কাউকে দেখা যেত না। অথচ দরজা বন্ধ করার ২ মিনিটের মধ্যেই আবার হাঁটার আওয়াজ। অনেকেই কাঁচের জানলায় এক খোলা চুলের মহিলার ছায়া দেখতে পেয়েছে বলে দাবি করেছে। একদিন রাতে এক মহিলা পেশেন্ট হঠাৎ করে চিৎকার শুরু করে। নার্সরা দৌড়ে গেলে দেখতে পায় সে হাত পা ছুঁড়ে চেঁচাচ্ছে। তার পিঠে বড় বড় নখের আঁচড়ের মতো দাগ। কিভাবে এই দাগ এলো এই মীমাংসা কেউ করতে পারেনি। ১ মাসের মধ্যে রোগীর সংখ্যা অনেক কমে গেল। অনেক রোগী ওই নার্সিংহোমে রাতে থাকতেই চাইতো না। খুব প্রয়োজন হলে লোকেরা দিনের বেলায় চেক আপ করিয়ে চলে যেত।
বিষয়টা নিয়ে নার্সিংহোমের ম্যানেজমেন্ট পর্যন্ত চিন্তিত হয়ে পড়ল। রোগী তো দূরের ব্যাপার, কর্মচারীরা পর্যন্ত নার্সিংহোমে রাতে থাকতে চাইছে না। অবশেষে নার্সিংহোমের সাপোর্টিং স্টাফরা ম্যানেজমেন্টকে পরামর্শ দেয় কোনো তান্ত্রিক এনে কাজকর্ম করানোর। ম্যানেজমেন্ট গোড়ায় এই বিষয়টিকে পাত্তা না দিলেও পরে মেনে নেয়। একজন জুনিয়র সায়েন্টিফিক স্টাফ বলে সে একজন ভালো মুসলিম তান্ত্রিকের খোঁজ জানে, হয়তো সে এই সমস্যার সমাধান করতে পারে। ম্যানেজমেন্ট এই প্রস্তাবে সম্মতি দেয়। পরের দিন সন্ধেবেলা সে এক বুড়ো মৌলভীকে নার্সিংহোমে নিয়ে আসে। তাকে দেখতে বেশ ভয়ানক, একেবারে বুড়ো, চোখে বেশি করে কালো সুরমা লাগানো, গলায় এক গাদা কিসের যেন মালা, পরনে সবুজ একটা আলখাল্লা। দরজায় পা দিয়ে সে অদ্ভুতভাবে চারিদিকে শুঁকতে শুরু করলো। তারপর মাটি থেকে একটু ধুলো তুলে নাকের কাছে নিয়ে ভালো করে শুকে দেখলো। তারপর অদ্ভুতভাবে মাথা নাড়াতে লাগলো। ওনার কাজকর্ম দেখে সবাই ভয় পেয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কেউ কিছু বুঝতে পারল না। মৌলভী এরপর গোটা নার্সিংহোমটা ঘুরে দেখতে লাগলো আর এদিক ওদিক শুঁকতে লাগলো। এরপর সে সেই ঘরটায় এসে পৌঁছলো যেখানে ওই পাগলি মেয়েটা থাকতো। সে ভালো করে দেওয়াল শুঁকে দেখলো। তারপর চোখ বুজে বিড়বিড় করে কি সব আরবিতে পড়তে শুরু করলো। বেশ কিছুক্ষণ এরকম করার পরে সে হঠাৎ চোখ খুলে বলল, আমি এই কাজ করতে পারবো না, তোমরা যদি প্রাণে বাঁচতে চাও এখান থেকে পালাও। মৌলভীর কথা শুনে লোকজন আরো ভয় পেয়ে গেল। ওখানে একজন জুনিয়র ডাক্তারও ছিলেন। সে জিজ্ঞেস করলো, আপনি এরকম বলছেন কেন, কি হয়েছে? মৌলভী বলল, এই জায়গায় স্বয়ং শয়তান ঘোরাফেরা করে। কোনো জিন বা পরী হলে আমি চেষ্টা করে দেখতাম, কিন্তু আমার এত শক্তি নেই যে আমি শয়তানের সাথে মোকাবিলা করব। সে আরো বলল, এই এই ঘরটা দেখছো, এই ঘরে শয়তান আবার জন্ম নিয়েছে। এই জায়গাটা এখন শয়তানের, কারোর ক্ষমতা নেই ওখান থেকে ওকে সরানোর। তোমরা যদি প্রাণে বাঁচতে চাও তবে পালাও এখান থেকে। ওনার কথায় সবাই একটু অবাক হয়ে গেল। একজন জুনিয়র ডাক্তার তাচ্ছিল্যের স্বরে বলল, যত সব বুজরুকি, শয়তান যদি থাকেও তাহলে ও নতুন জন্মাবে কেমন করে? তোমরা এই কথা বিশ্বাস করো? মৌলভী ওর কথা শুনে কটমট করে তাকিয়ে বলল, তোরা খুব জেনে গেছিস তাই না, মূর্খের দল। তোরা কি আর বুঝবি এইসব? কেউ কোনো নারীর গর্ভে শয়তানকে এনে রেখেছিল নিজের কোনো কাজ সিদ্ধ করবার জন্য, কিন্তু সেটা বিফলে গেছে। শয়তানকে সে নারীর গর্ভে এনেছিল, কিন্তু ওকে বের করার সময় ওর বীজ পুরোপুরি নষ্ট করতে পারেনি। শয়তানের বীজ রয়ে গেছে ওর গর্ভে, তাই ওই মেয়ে গর্ভবতী হয়ে পড়েছে। এই ঘরে নিশ্চয়ই সে মেয়ে ছিল, আর এই ঘরেই শয়তানের জন্ম হয়েছিল। এই ঘরের প্রত্যেকটা জিনিস তার প্রমাণ। শয়তান যখন জন্ম নেয় তখন চারিদিক দোজখের আগুনের মতো জ্বলে পুড়ে যায়, আর শয়তান ভূমিষ্ঠ হতে লাগে ঠিক 3.5 মাস। মানুষের মতো ওর 9 মাস সময় লাগে না। তোরা যা খুশি কর, আর আমাকে ডাকবি না, আর প্রাণের মায়া থাকলে এখান থেকে পালিয়ে যা। মৌলভী এই কথাগুলো বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। নার্সিংহোমের লোকেদেরও সব মনে পড়ে গেল আগের ঘটনা, কিভাবে ওই পাগলি মেয়েটা এখানে এসেছিল, কিভাবে আচরণ করত, কিভাবে ঘরে আগুন লেগে গিয়েছিল আর তারপরে মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল। ওরা এবার সব কটা বুঝতে পারল। এই ঘটনার পরে ব্যাপারটা আরো হাতের বাইরে চলে গেল। কোনো কর্মচারী আর রাতে নার্সিংহোমে থাকতে রাজি হচ্ছিল না। বাধ্য হয়ে একজন ডাক্তার থাকতে রাজি হলো। কিন্তু এই ঘটনার পরে উপদ্রব আরও বেড়ে চলল। এমনকি পরের দিন রাতেই একজন স্টাফ হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে থাকে। সে দেওয়ালে পাগলের মতো মাথা ঠোকাতে লাগলো। বাকিরা অনেক কষ্টে ওকে নিরস্ত করলো। স্টাফেরা এরপর আরেকজন অল্পবয়স্ক তান্ত্রিককে রাজি করায় কোনো একটা ব্যবস্থা করার জন্যে। প্রথমে সেও রাজি হচ্ছিল না, কিন্তু তাকে অনেক কষ্টে রাজি করানো হয়। সম্ভবত সে টাকার লোভে রাজি হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে ওখানে কোনো কিছুই সে করতে পারেনি। যেদিন ওকে ওর ওখানে কাজ করার কথা ছিল সেই দিন বিকেলেই সে মুখে রক্ত উঠে মারা যায়। এরপর নার্সিংহোম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বেশিরভাগ কর্মচারী কাজ ছেড়ে দেয়। কেবল 4-5 জন সাহসী কর্মচারী আর 2 জন অল্পবয়স্ক ডাক্তার থেকে গিয়েছিল। তারা দিনের বেলায় কেবল চেক আপ করতো, কিন্তু রাতের বেলা অত বড় বিল্ডিংটা অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে থাকতো। শেষে যে কয়েকজন সেখানে ছিল তাদের শেষ পরিণতি ভালো হয়নি। নিচু লেভেলের কর্মচারীদের মধ্যে
কেউ কেউ অদ্ভুতভাবে মারা যায়, কেউ কেউ আত্মহত্যা করে। 3 মাসের মধ্যে একজন ডাক্তার নিখোঁজ হয়ে গিয়েছিল, আর একজন পাগল হয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হয়েছিল। সে দাবি করেছিল সে নাকি গর্ভবতী, তার পেটে একটা বাচ্চা রয়েছে। একটা ছেলে কিভাবে গর্ভবতী হতে পারে এই নিয়ে তাকে বোঝানো যায়নি, কোনোভাবেই তাকে আর সুস্থ করা যায়নি। এই নার্সিং হোমটি এখনো ভূতের বাড়ির মতো দাঁড়িয়ে রয়েছে সেখানে। জায়গাটা এখন ধ্বংসস্তূপ, আগাছায় ভর্তি, দেয়ালে পলিশ তারা খসেছে, ছাদ ভেঙে পড়েছে কিছু কিছু জায়গায়। মালিক অনেকবার চেয়েছে জায়গাটাকে বেচে দিতে, কিন্তু জায়গাটা কেউ কেনেনি। যারা চেষ্টা করেছে কেনার তারা নাকি সব অদ্ভুত স্বপ্ন দেখত রাতে, তাই জায়গাটা অবিকৃতই থেকে গেছে এখনো। ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এরকম আরও ঘটনা নিয়ে আসবো আপনাদের জন্য। আর আপনাদের রহস্যপ্রিয় বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।